বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা, সবাইকে স্বাগত। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পের নাম রূপকথা। চায়ের দোকানের ভেতরটা, ঘরটা বেশ বড়। কয়েকটা মার্বেল টপ টেবিল আর তারই উপযোগী চেয়ার ঘরের মধ্যে ইতস্তত সাজানো। ঘরের অপর প্রান্তে একটা রান্নাঘর, খোলা দ্বারপথে কিছুটা দেখা যাচ্ছে। রান্নাঘরের দেওয়ালে টাঙানো সারি সারি সন্ধান ও কাঠের টেবিলের ওপর কেলি, পিরিচ, পেয়ালা ইত্যাদি আংশিকভাবে একটা দৃষ্টিগোচর হয়। দোকানের নাম ত্রিবেণী সঙ্গম। কলকাতার শিক্ষতেও যুবক যুবতীদের চা আর তার উপযোগী খাদ্য পানীয় সরবরাহ করে এরা সর্বজনপ্রিয় সত্ত্বাধিকারী অল্পকালের মধ্যেই প্রভূত যশ আর প্রতিষ্ঠা লাভ করেছে। ত্রিবেণী সঙ্গমের একটা বিশেষ আভিজাত্য আছে। সকল দ্রব্যেরই দাম প্রায় ডবল। সুতরাং সাধারণ চা খোরেদের পক্ষে এখানে অনধিগম্য। বিত্তবান তরুণ তরুণীরাই এই ত্রিবেণী সঙ্গমে সঙ্গত হয়ে থাকেন। বেলা 2টো বেজে গেছে। দোকানের এবং সেই সঙ্গে একটা বিরাট উদরের সত্ত্বাধিকারী বেনি খুড়ো ওরফে বেনিমাধব চক্রবর্তী একটা লম্বা টেবিলের ওপর শয়ন করে পিরান ও কাপড়ের ফাঁকে নাভিমণ্ডল উদ্ঘাটিত করে নিদ্রা যাচ্ছে। তার নাসিকার উদাত্ত অনুদাত্ত স্বর একটানা করাতের মতো ঘরের স্তব্ধতাকে কর্তন করছে। দোকানের একমাত্র ভৃত্য বিদ্যাধর একাধারে পাচক আবার পরিবেশক অন্য একটা টেবিলের উপর পা তুলে দিয়ে চেয়ারের পেছনের পায়া যুগলের ওপর দেহের সমস্ত ভার অর্পণ করে দিয়ে মৃদু মন্দ দুলছে আর এক মনে একটা বহু ব্যবহারের মলিন ও ছিন্ন প্রায় পত্র পাঠ করছে। বিদ্যাধর যুবা বয়স্ক, দেখতে সুশ্রী। তার গায়ে সস্তা ছিটের পিরান, কাপড়ের কোঁচার অংশটা দুপাট করে কোমরে জড়ানো। বিদ্যাধর চিঠিখানা অঘ্রাণ গ্রহণ করে বিড়বিড় করে বলল, গন্ধ ছিল, এখন প্রায় উবে গেছে, জাসমিনের গন্ধ। গুরুমা হলে কি হয়, প্রাণের শখ আছে। বন্ধুবর, যেন বন্ধুবরের জন্য বুক ফেটে যাচ্ছিল। বন্ধুবর না লিখে শুধু বর লিখলেই তো ন্যাটা চুকে যেত না। তা লিখবে কেমন করে? সে তো আর আমি নই, সে যে আরেকজন। লিলিকে চেহারা, ঘাড় ছাটা চুল, কোট সোয়েটার পরা, মেয়েলি মেয়েলি গরম, দেখলেই জুতো পেটা করতে ইচ্ছে করে। মুখখানা পেছন থেকে দেখতে পেলাম না। দেখিনি, ভালোই হয়েছে। ঘাড়ের চুলগুলো যেন মুরগির বাচ্চার মতো, মুখখানাও নিশ্চয় পেঁচার বাচ্চার মতো হবে। দূর হোক গিয়ে। আমি স্কুলের শিক্ষয়িত্রী, 60 টাকা মাইনে পাই, তার উপর সম্পূর্ণ আত্মীয় স্বজনহীনা, বংশমর্যাদাও কিছু নেই। যিনি আমার স্বামী হবেন তাকে দেবার মতো আমার কিছুই নেই। রূপ কদিনের, গুণও নেই। তাই স্থির করেছি ইহ জীবনে বিবাহ করব না। নিঃস্বভাবে রিক্ত হস্তে কারও গলগ্রহ হতে চাই না। ছোট ছোট মেয়েদের গুরুমা হয়েই আমার জীবন কাটাতে হবে। তবে যদি দৈবক্রমে কোনো দিন অর্থশালিনী হই, তবেই যাকে ভালোবাসি তার চরণে নিজকে উৎসর্গ করে ধন্য হতে পারি। ইতি বিনীতা মঞ্জুষা। এতদিনে তার চরণে নিজেকে উৎসর্গ করা হয়েছে। এখন তো আর 60 টাকা মাইনের গুরুমাটি নয়, লক্ষপতি। সে বেটার ছেলে নিশ্চয় আরো 2খানা মটর কিনেছে। এতদিন হয়তো ছেলে পুলে, দূর, এ তো মোটে 3 মাস, কিন্তু আমার মনে হচ্ছে যেন 300 বছর। চুলে যাগে, আমি তো বেশ আছি, নিজে রোজগার করে খাচ্ছি, কোনো ভাবনা নেই। বেঁচে থাক বেনি খুড়ো আর তার রেস্তোরাঁ। খুড়োর নাকে রোশন চৌকি বাজছে, ওর পেটে বোধহয় একটা ব্যাগ পাইপ লুকোনো আছে, ঘুমলেই বাঁচতে আরম্ভ করে।
খুড়োর আমার ভেতরে বাইরে সব সমান, পেটেও ব্যাগ পাইপ, প্রাণেও ব্যাগ পাইপ, অথচ সারাটা জীবন হোটেল করে কাটিয়ে দিলে। এই দুনিয়ায় কোথায় দিল্লি আর কোথায় কলকাতা, খুব লম্বা পাড়ি জমানো গেছে এখানে। চেনা লোকের সঙ্গে খামোখা মাথা ঠোকাঠুকি হবার ভয় নেই। তার উপর যেরকম গোপ আর জুলপি গজানো গেছে, দেখা হলেও কেউ সহজে চিনতে পারবে না। উপরন্তু গোদের ওপর বিস্ফোরা আছে ইউনিফর্ম, ছদ্মবেশী দিব্যি পাকা রকম হয়েছে। আমি তো খাসা আছি, কিন্তু আর কিছু নয়। মঞ্জুষা রানী কেমন আছেন, কী করছেন, তাই জানতে মাঝে মাঝে ইচ্ছা হয়। হয়তো সে বেটা মাতাল, আমার টাকাগুলো না হোক শুঁড়ির বাড়ি পাঠাচ্ছে, ওকে হয়তো যন্ত্রণা দিচ্ছে। যাকগে, যেমন কর্ম তেমনি ফল। আমি আর কি করব? মাতালের শ্রীচরণে যখন নিজেকে উৎসর্গ করেছেন, তখন মাঝে মাঝে লাথিঝাঁটা খেতে হবে বই কি। টাকাগুলো হয়তো এর মধ্যে সব খুঁকে দিয়েছে। মঞ্জুষা রানী আবার যে গুরুমা সেই গুরুমা না, অতটা পারবে না। 2 লাখ টাকা 3 মাসের মধ্যে উড়িয়ে দেয়া সহজ মাতালের কর্ম নয়। দেয়ালে টাঙানো জাপানি ঘড়িতে ঢং করে 2:30 বাজতে বেণীমাধবের নাসিকার ধ্বনি অর্ধপথে হোঁচট খেয়ে থেমে গেল। চোখটা রগড়িয়ে রগড়িয়ে উঠে বসে দিগন্ত প্রসারী একটা হাই তুলে তিনি বললেন, বিদ্যে, ওঠ বাবা ওঠ, আর দেরি করিস নে। 2:30 বেজে গেল, উনুনে আগুন দে। এক্ষুনি ছোড়াছুড়িরা কি বলে ভালো ভদ্রলোক আর ভদ্রমহিলারা আসতে আরম্ভ করবে। বিদ্যা বলল, তার এখনো ঢের দেরি আছে খুড়ো। বেনি বলল, না না, তুই ওঠ মানিক আমার, উনুনে আগুন দিয়ে চায়ের জলটা চড়িয়ে দে। আমার একটু চোখ লেগে গেছিল। বলি, হ্যাঁ রে, আইসক্রিমটা ঠিক করেছিস তো? কাটলেটের মাছ আর মাংস দিয়ে গেছে তো? বিদ্যা বলল, হ্যাঁ। বেনি বলল, তাহলে আর আলিশি করিস না বাবা, আমার উঠে পড়। এই বেলা গোটা কত ভেজে রাখ, তখন গরম করে দিলেই হবে। নইলে ভিড়ের সময় জুগিয়ে উঠতে পারবি না। আর ঢাকাই পরোটাগুলো? বিদ্যা বলল, যাচ্ছি খুড়ো, অত তাড়া কিসের, আজ তোমার বেশি খদ্দের হবে না। বেনি বিরক্ত হয়ে বলল, এই তোর ভারী দোষ বিদ্যে, জানিস, বড় কথা কাটিস। হোটেল করে করে আমার দাড়ি পেকে গেল, তুই আমাকে শেখাতে এসেছিস আজ খদ্দের হবে কি না? বলি, আজ শনিবার, সেটা খেয়াল আছে? বিদ্যে বলে, আছে, কিন্তু আজ ব্যারাকপুরে রেস আছে, সেটাও যে ভুলতে পারছি না খুড়ো। বেনি বলল, হ্যাঁ, তো রেসের নিকুচি করেছে, রোজ রেস রোজ রেস। আচ্ছা, রেসের দিন ছোড়াছুড়িরা আসে না কেন বলতে পারিস? বিদ্যে হেসে বলল, রেসে হেরে গিয়ে ভয়ানক মন মারা হয়ে পড়ে কিনা খুড়াও, তাই ওরা আসে না। তখন আমার কাটলেট আর মুখে রোচে না। বেনি বলল, ভাগ্যিস মনে করিয়ে দিলি। তা মাছ মাংস কম করে নিয়েছিস তো? বিদ্যা বলল, হ্যাঁ হ্যাঁ, সেজন্য ভেবো না। বেনি উঠে এসে বিদ্যাধরের চিবুক স্পর্শ করে চুম্বন করে, ভালা মোর বাপ রে, সোনার চাঁদ ছেলে, তোর কাছে মিথ্যে বলবো না বিদ্যে, হোটেল আমি ঢের করেছি, কিন্তু কপাল খুললো আমার তোর পয়ে। আজকাল তোর তৈরি কাটলেট আর ঢাকাই পরোটা খেতে ছোঁড়াছুড়ির ভিড় দেখি আর ভাবি, এমন দিনও আমার গেছে যখন কারখানার উড়িয়া মিস্ত্রিদের ভাত রেঁধে খাইয়ে আমার দিন কেটেছে। তখন দিনান্তে 5 ঘন্টা পয়সা আমার বাঁচত। ঝাড়া হাত পা, নইলে মা ছেলে নিয়ে ন্যাংচা হয়ে পড়লে কি পারতুম না, এই বুড়ো বয়সে তোর কল্যাণে 2 পয়সার মুখ দেখতে পেতুম। বিদ্যে পাটা নামিয়ে বসে, তবেই বলো খুড়ো, আমি না হলে তো তোমার কিছুই হতো না। বেনি বলল, কিছু না রে বাবা, কিছুই না। এই যে সব ভালো ভালো চেয়ার টেবিল আসবাবপত্র, এত টাকা ভাড়া দিয়ে শহরের মাঝখানে দোকান, এসব তো স্বপ্নই রয়ে যেত। ত্রিবেণী সঙ্গম কেবল তোর পয়ে হয়েছে। বিদ্যে বলল, খুড়ো, এই জন্য তো তোমায় এত ভালোবাসি। অন্য মনিব হলে আমাকেই বোঝাতে চেষ্টা করতো যে তারপরে আমার কপাল খুলেছে, ভুলেও মানত না যে আমার কোনো কৃতিত্ব আছে। পাছে আমার দেমাগ বেড়ে যায়, বেশি মাইনে চেয়ে বসি। বেনি মাধব বল, দূর পাগল, ভুল বোঝালে কি ভবি ভোলে রে। তোর আমার কাছে যতদিন থাকবা ততদিন থাকবি, তারপর যেদিন কাজ ফুরবে সেদিন কারণে অকারণে আপনিই চলে যাবি। তোকে আমি ধরেও আনিনি,
আর ধরে রাখতেও পারবো না। কেউ কি তা পারে? দুনিয়ার এটাই নিয়ম। বিদ্যে বলল, রোশো খুড়ো, তোমার দর্শন শাস্ত্র পরে শুনবো, এইবার চট করে একটু উনুনে আগুনটা দিয়ে আসি। বিদ্যাধর প্রস্থান করলো। ঘরের এক কোণে একটা কাঠের ছোট টেবিল আর টুল রাখা ছিল। টেবিলের ওপর বেণীমাধবের ক্যাশ বাক্স। এইখানে বসে তিনি খদ্দেরের নিকট পয়সা গ্রহণ করেন। কষি থেকে চাবি বার করে ক্যাশ বাক্স খুলে একটা বই বার করলো। তারপর টুলের ওপর বসে পাঠ করতে লাগলো। ঠেলো হুঁকোর ওপর কলকা বসিয়ে ফুঁ দিতে দিতে বিদ্যাধর প্রবেশ করলো। বিদ্যা, এই নাও, টানো। আবার সেই শিহরণ সিরিজ বার করেছ। এটা কি দেখি? ওহ, একেবারে গুদামে গুমখন। হেসে বলল, আচ্ছা খুড়ো, এগুলো পড়তে তোমার ভালো লাগে? বেণীমাধব বলল, তা লাগে বাবা, মিথ্যে বলবো না। তোর মতে পেটে বিদ্যে নেই। ইংরেজি খবরের কাগজটা পর্যন্ত পড়তে পারি না। তা এইসব বইয়ে বিলিতি মেমসাহেবদের কেচ্ছা পড়ে একটু আনন্দ পাই। বিদ্যে, আমার পেটে বিদ্যে আছে, তুমি জানলে কোত্থেকে খুড়ো? বেণীমাধব বলল, জানি রে বাবা, জানি। ও কি আর চেপে রাখা যায়? আজকাল লেখাপড়া শিখে গেরস্থের ছেলেদের এই দুর্দশাই তো হয়েছে। আমি কত সোনাচ্চার ছেলেকে রাস্তা রাস্তা আলুর চপ, গরম ফুলুরি ফেরি করতে দেখেছি। লজ্জায় ভদ্রলোকের ছেলে বলে পরিচয় দিতে চায় না। হাঁটু পর্যন্ত কাপড় তুলে পিরান গায়ে দিয়ে ছোট লোক সেজে বেড়ায়। তুইও সেই দলের? কিন্তু এত লেখাপড়া শিখে এমন রাঁধতে শিখলি কোত্থেকে, সেটাই বুঝতে পারি না। বিদ্যা বলল, তা জানো না খুড়ো, ভারত বিখ্যাত পিরু বাবুর্চির নাম শোনোনি কখনো? 150 টাকা তার মাইনে। রাজা রাজরারা তার হাতের হোসেনি কাবাব খাবার জন্য লালায়িত। এখনও পিরু মিয়া হচ্ছেন আমার গুরু। 2 বছর তাকে মাইনে দিয়ে রেখে ওর নাম কি তার পায়ের কাছে বসে আমি রান্না শিখেছি। রান্নার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি, শুনি থেকে পেঁয়াজের পরমান্ন পর্যন্ত সব রান্নার হুনরি। সকালবেলা তার নাম স্মরণ করলে পূর্ণ হয়। ভাগ্যে তার কাছে শিখেছিলাম, নইলে আজ আমার কি দুর্দশাই না হতো খুড়ো। বেণীমাধব বলল, আচ্ছা বিদ্যে, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। এই 3 মাস আমার কাছে আছিস, একদিনের তরেও তোকে বাড়ি যেতে দেখলাম না। তোর বাড়ি কোথায়? বাপ মা ভাই বোন সব আছে তো? তোদের একবার খোঁজ খবর তাদের একবার নিলি না কেন? খালি দেখতে পাই মাঝে মাঝে একখানা চিঠি বার করে বিড়বিড় করে কি পড়িস। বলি, বাড়ি থেকে ঝগড়াঝাটি করে পালিয়ে আসিস নি তো? বিদ্যে বলল, ওসব কথা ছাড়ান দাও তো খুড়ো, আমার 3 কোল কেউ নেই। তোমার মতো ঝাড়া হাত পালো, তাই তো তোমার সঙ্গে জুটে গেছি। রতনেই রতন চেনে কি না? তুমি এখন তোমার গুদামে গুমখুন আরম্ভ করো, আমি একবার ওদিকটা দেখি, এখনই হয়তো লোক এসে পড়বে। বিদ্যাধর রান্নাঘরের ভেতর প্রস্থান করল। বেণীমাধব গা টানতে টানতে পুস্তকে মনোনিবেশ করলেন। কিছুক্ষণ পরে বিদ্যাধর ফিরে এসে হঠাৎ বলল, খুড়ো, একটা গল্প শুনবে? তোমার শিহরণ সিরিজের চেয়েও ভালো গল্প। বেণীমাধব বই মুড়ে বলল, বলবি? আচ্ছা, তবে বল। অনেক ভালো ভালো ইংরেজি বই পড়েছিস, সেই থেকে একটা বল শুনি। এমন গল্প বলিস বিদ্যে, যেন শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিদ্যে বলে, আচ্ছা বেশ। এক রাজপুত্র ছিল, অর্থাৎ কিনা। বেণীমাধব করুণবাবু, ওরে, এই যে রূপকথা আরম্ভ করলি বিদ্যে, আমার কি আর রাজপুত্তুর কোটালপুরের গল্প শুনবার বয়স আছে? বিদ্যে বলল, রূপকথা নয়, তবে কতকটা আরব্য উপন্যাসের মতো বটে। আচ্ছা, রাজপুত্তুরকে না হয় ছেড়ে দিলুম। ধরো, এক মস্ত বড় মানুষের ছেলে। বেণীমাধব বলল, নাম কি বিদ্যে? মাথা চুলকে নিল। এই মনে করো রণেন্দ্র সিংহ। কেমন জমকালো নাম কিনা? তোমার গুদামে গুমখনে এরম নাম আছে? বেণীমাধব বলল, না। তারপর বল। বিদ্যে বলল, কি আশ্চর্য খুড়ো, এতদিন লক্ষ্য করিনি, কিন্তু আমাদের সাধারণ বাঙালির ঘরে সময় সময় এমন এক একটা নাম বেরিয়ে পড়ে যা দুর্গেশ নন্দিনী জীবন প্রভাত খুঁজলেও পাওয়া যায় না। রণেন্দ্র সিংহ শুনলে মনে হয় না যে নামটা একখানা আনকোড়া ঐতিহাসিক উপন্যাস থেকে পেড়ে এনেছে? অথচ সে যাক, এখন গল্পটা শোনা। এই রণেন্দ্র সিংয়ের অনেক টাকা, বাপ মা ভাই বোন কেউ নেই।
বয়স 25-26, চেহারা মোটের উপর মন্দ নয়। অন্তত ছেলেপুলে অন্ধকারে দেখলে ডরিয়ে ওঠে না। তার বিয়ে হয়নি, কারণ বাপ বিয়ে দেবার আগেই মারা গেছে। রাজধানীতে 7 মহল বাড়িতে সে একলা থাকে, কারুর তোয়াক্কা রাখে না, যেন একটা ছোটোখাটো নবাব। এ হলো রহেন্দ্র সিং একদিন মেয়ে স্কুলের গুরুমার সঙ্গে এক ঘুঁটে করুণী মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গেল। ঘুঁটে করুণী মেয়ে দেখতে ঠিক একটা রজনীগন্ধার কুঁড়ির মতো। বলি, রজনীগন্ধার কুঁড়ি দেখেছ তো? বেণীমাধব বলল, দেখেছি রে বাপু, দেখেছি, হক সাহেবের বাজারে ফুলের দোকানে, তুই বলে যা না। বিদ্যে বলল, রণেন্দ্র সিংহ সেই রজনীগন্ধা কুঁড়ির প্রেমে হাবুডুবু খেতে লাগলো। শেষে তার এমন অবস্থা হলো যে মেয়ে স্কুলে না হয়ে যদি ছেলে স্কুল হতো, তাহলে পোড়ো সেজে স্কুলে ভর্তি হয়ে পড়তেও সে দ্বিধা করতো না। ওই যা, কি বলতে কি বলে ফেলেছি খুড়ো, আমার মাথাটা গুলিয়ে গেছে। এই ঘুঁটে কুড়ুনি মেয়ের কথা বলতে কেবলই গুরুমার কথা বলে ফেলছি। বেণীমাধব বলল, তা হোক, আমার বুঝতে একটুও কষ্ট হচ্ছে না, তুই বলে যা। বিদ্যে বলল, যা হোক, অনেক বুদ্ধি খেলিয়ে রণেন্দ্র সিং শেষে মেয়েটার সঙ্গে ভাব করল। মেয়েটার নাম ধরো মঞ্জুষা। দুজনের মধ্যে বেশ ভাব হলো। ক্রমে রোজ সন্ধ্যেবেলা মেয়েটার কুঁড়ে ঘরে দুজনের দেখা হতে লাগলো। হাসি, গল্প, গান, চা, চকোলেটের ভেতর দিয়ে বন্ধুত্ব বেশ প্রগাঢ় হয়ে উঠল। দূর থেকে দেখেই রণেন্দ্র সিং যাকে ভালোবেসেছিল এত কাছে পেয়ে তার প্রেমে একেবারে ডুবে গেল। নিজের বলে তার আর কিছু রইল না। এমনিভাবে মাস 2 কাটবার পর নরেন্দ্র সিং একদিন মঞ্জুষার কাছে বিয়ের প্রস্তাব করলেন। মঞ্জুষা রানীর মুখখানা লাল হয়ে উঠল। এক মুহূর্তে রজনীগন্ধার কুঁড়ি ডালিম ফুলের কুঁড়িতে পরিণত হলো। তারপর কিছুক্ষণ মাথা হেঁট করে থেকে বলল, না। রণেন্দ্র সিংয়ের বুকের রক্ত থেমে গেল। সে জিজ্ঞাসা করলো, কারণ জানতে পারি কি? মঞ্জুষা বলল, আর চিঠিতে জানাবো। খালি বুক নিয়ে রণেন্দ্র সিং তার 7 মহল বাড়িতে ফিরে এলো। পরদিন মঞ্জুষার চিঠি এলো। সে লিখেছে সে গরিবের মেয়ে, বড় মানুষের ছেলেকে বিয়ে করতে পারবে না, এমনকি বিয়ে করতেই তার ঘোর আপত্তি। তবে যদি ভগবান কখনো তাকে টাকা দেন, তখন সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে, নচেত বিয়ে থাওয়ার কথাই নেই। চিঠি পড়ে আহ্লাদে রণেন্দ্র সিংয়ের বুক নেচে উঠল। সে তক্ষণে ছুটল উকিলের বাড়ি। উকিলকে দিয়ে একটা দলিল তৈরি করালো। নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি, নগদ টাকা কড়ি যা ছিল সব ওই ঘুঁটে করুনি মেয়ের নামে দানপত্র করে দিল। তারপর দানপত্র হাতে করে সন্ধ্যাবেলা মেয়েটার বাড়ি গিয়ে হাজির হলো। বাড়িতে ঢোকবার আগেই রণেন্দ্র সিং দেখতে পেল দোতলার জানলার সামনে দাঁড়িয়ে মঞ্জুষাকে 2 হাতে জড়িয়ে ধরে কি যেন একজন তাকে চুমু খাচ্ছে। জানলা দিয়ে তাদের কোমর পর্যন্ত দেখা গেল। যে লোকটা চুমু খাচ্ছে তার সরু লিলিকে চেহারা, লিকলিকে, ঘাড়ে ছাঁটা চুল, গায়ে কোট সোয়েটার। রণেন্দ্র সিং তার মুখ দেখতে পেল না। পা টিপে টিপে চোরের মতো বাড়ি ফিরে এলো। সে রাত্রিটা নরেন্দ্র সিংয়ের ঘুমোতে পারল না। পরদিন সকালে উঠে রেজিস্ট্রি করে দানপত্রটা ঘুঁটে করুণীর মেয়েকে পাঠিয়ে দিয়ে সে দুর্গা বলে বেরিয়ে পড়ল। বেণীমাধব বলল, সব দিয়ে দিল, দানপত্রটা ছেড়ে ফেললো না? দূর, আহাম্মক কোথাকার। বিদ্যে বলল, নরেন্দ্র সিংহ ওই রকম আহাম্মকি ছিল, সব দিয়ে দিল। ভাবলে টাকা পেলেই যখন মেয়েটা যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পারবে, তখন তাই করিক। বেণীমাধব বলল, হাঁদা গোবিন্দ নরেন্দ্র সিংয়ের কি দশা হলো। বিদ্যে বলল, কি জানি, হাঁদা গোবিন্দর যা হয়ে তাকে তাই বোধহয় হয়েছে, পথে পথে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। বেণীমাধব বলে, আর মেয়েটা? বিদ্যে বলে, সে এখন বিয়ে থা করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করছে, আর মাতালটা লাথি ঝাঁটা খাচ্ছে। এতদিনে রণেন্দ্র সিংয়ের টাকাগুলো প্রায় শেষ করে এনেছে। বেণীমাধব বলল, মাতাল, টাকা উড়িয়ে দিয়েছে, এত খবর তুই জানলি কী করে? বিদ্যে বলল, এরা জানাজানি কি, এ তো দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। বেণীমাধব বলল, বহুক্ষণ মুখে টান দিয়ে শেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তোর গল্প একদম বাজে, শেষের দিকে মন একবারে খিঁচড়ে যায়।
তার চেয়ে আমার শিহরণ সিরিজ বরাবর ঢের ভালো। শেষ পাতায় নায়ক নায়িকা চুমু খেয়ে মনের সুখে ঘরকন্যা করে। সহসা মুখে রেখে উঠে বিদ্যাধরের কাঁধে হাত রেখে, তবে কি জানিস রে বাবা, মরদের বাচ্চা কিছুতেই দমতে নেই। কোথাকার ঘুঁটে করুনি মেয়ে নিজের মাথা খেয়ে ফিরে চাইল না বলে কি প্রাণটাকে তাচ্ছিল্য করে নষ্ট করে ফেলতে হবে? আবার দেখবি কত রাজার মেয়ে ওই রণেন্দ্র সিংয়ের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। স্কুলের মাস্টারনির কদর বুঝলে না বলে কি মণিমুক্তর দাম কমে যাবে? দেখিস ওই রণেন্দ্র সিংয়ের একদিন রাজকন্যার সঙ্গেই বিয়ে হবে। বিদ্যে বলল, তা যদি হতে পারত খুড়ো, তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু দুঃখের কথা কি বলবো তোমাকে, নরেন্দ্র সিংহটা এমনই আহম্মক যে ওই ঘুঁটে করুনি মেয়ে ছাড়া আর কাউকে চায় না। রাজকন্যার ওপর তার একটুও নজর নেই। বেণীমাধব বলল, বিদ্যে যা বাবা, তুই কাটলেটটা ভাজকে যা, আর বুড়ো মানুষকে দুঃখ দিস না, তোর গল্প আর আমি শুনতে চাই না। এই সময় দোকানের সামনে একটা মোটর এসে থামল। বেণীমাধব উঁকি মেরে দেখে তাড়াতাড়ি দেয়ালে টাঙানো একটা কালো রঙের গলাবন্ধ কোট পরিধান করতে করতে বলল, বিদ্যে শিগগিরই যাও, ইউনিফর্ম পরে নে, খদ্দের আসতে শুরু করেছে। বিদ্যেধর রান্নাঘরের ভেতর প্রস্থান করল। বইয়ের দ্বার দিয়ে একটা তরুণীর প্রবেশ। সুন্দরী, তন্নি, চোখে বিষাদের ছায়া, পায়ে হাই হিল সোয়েড জুতো, পরিধানে দামি সিল্কের বেগুনি রঙের শাড়ি আর ব্লাউজ, হাতে একগাছা করে সোনার চুড়ি, বাম কবজিতে একটা গিনির মতো পাতলা ক্ষুদ্র একটা ঘড়ি, গলায় প্ল্যাটিনামের সরু হারে একটা হীরের লকেট ঝুলছে, কানে কোনো অলংকার নেই, মাথার চুল ঈষৎ রুক্ষ, এলো খোঁপার আকারে জড়ানো। বেণীমাধব সহর্ষে হাত ঘষতে ঘষতে, আসুন বালক্ষে আসুন, এই চেয়ারটাতে বসুন, এখনো ফাগুন মাস শেষ হয়নি, এর মধ্যে কীরকম গরম পড়ে গেছে দেখছেন, পাখাটা খুলে দেব কি? তরুণী ক্লান্তভাবে চেয়ারে বসে পড়ল। বেণীমাধব পাখাটা খুলে দিলেন। বেণীমাধব হাত ঘষতে ঘষতে, তা আপনার জন্য কি ফরমাস দেব বলুন তো? চা, কোকো? না, এই গরমে চা কোকো চলবে না, ঘোলের শরবত, চকলেট ড্রিঙ্ক, আইসক্রিম, যা চাইবেন তাই তৈরি আছে। আমি বলি, এক গ্লাস বরফ দেয়া ঘোলের শরবত খেয়ে শরীর ঠান্ডা করে নিন, তারপর দুখানা ক্রিম কেক, কিংবা যদি ইচ্ছা করেন দুটো চিংড়ি মাছের কাটলেট। তরুণী বলল, চা দিন এক পেয়ালা। বেণীমাধব বলল, চা? যে আগে তাই দিচ্ছি, এই সময় চায়ে খুব তেষ্টা নাশ করে বটে। ওরে বিদ্যে, অর্ডারটা নিয়ে যা। অদ্ভুত ইউনিফর্ম পরে বিদ্যেধরের প্রবেশ। নিম্নাঙ্গে চুড়িদার পাজামা, ঊর্ধ্বাঙ্গে জরির কাজ করা নীল রঙের ফতুয়া, মাথায় হাঁড়ির মতো আকৃতি বিশিষ্ট একটা টুপি। এই ইউনিফর্ম বিদ্যেধরের স্বকল্পিত সৃষ্টি। তরুণীর সম্মুখ হয়ে বিদ্যেধর ভীষণ মুখ বিকৃত করতে আরম্ভ করল। তরুণী অন্যমনস্কভাবে হাতের ওপর চিবুক আর টেবিলের ওপর কোনোই রেখে বসেছিল, কিছু লক্ষ্য করল না। বেণীমাধব বলল, বিদ্যেধরকে একটা গুপ্ত ঠেলা দিল নিম্নস্বরে, ও কি অমন করে দাঁত মুখ খেঁচোচ্ছিস কেন, অর্ডার নে। বিদ্যেধর বলল বিকট স্বরে, কি চাই? তরুণী চমকে উঠল। অবাক হয়ে কিছুক্ষণ বিদ্যেধরের দিকে তাকিয়ে রইল। বিদ্যেধর মুখভঙ্গি করতে লাগলো। তরুণীটা তার ঠোঁটটাকে দংশন করে, যা চাই একটু তাড়াতাড়ি, আমাকে এক্ষুনি ব্যারাকপুর রেসে যেতে হবে। বিদ্যেধর পিছু হটে প্রস্থান করল। বেণীমাধব 2 মিনিটের মধ্যে এসে পড়বে, সব তৈরি আছে। তা শুধু চা কি ঠিক হবে? সেই সঙ্গে দুখানা কাটলেট। বিদ্যের হাতের কাটলেট এ অঞ্চলে বিখ্যাত, একবার মুখে দিলে আর ভুলতে পারবেন না। তরুণী ঈষৎ হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আনতে বলুন। বেণীমাধব নেপথ্যের উদ্দেশ্যে বলে, 1 পেয়ালা চা, 2খানা কাটলেট, জলদি। তরুণীর দিকে ফিরে, মা ঠাকরুন, এর আগে কখনো ত্রিবেণী সঙ্গমে পায়ের ধুলো দেননি, নইলে আগেই বিদ্যের কাটলেটের অর্ডার দিতেন। কলকাতায় যত ভালো ভালো তরুণী আছে সবাই এখানে এখন পায়ের ধুলো দিয়ে থাকেন। অন্তত সপ্তাহে তো একবার বেণীখুড়োর হোটেলে আসা চাই, তাদের দয়াতেই তো বেঁচে আছি। তরুণী বলল, আমি কলকাতায় থাকি না, কখনো কখনো আসি। বেণীমাধব বলল, রেস খেলতে এসেছেন বুঝি?
আজকাল অনেক মেয়েরা বাইরের থেকে আসেন। তরুণী বলল, না না, রেস খেলতে নয়, রেসে যাচ্ছিল অন্য কাজে। আপনিই বুঝি এই রেস্তোরাঁর মালিক? বেনিমাধব বললে, আগে হ্যাঁ, আমি মালিক বটে, তবে বিদ্যেই সব করে, আমি শুধু পয়সা কুড়োই। তরুণীটা বলল, আপনার ওই চাকরটার নাম বিদ্যে? ও কি বাঙালি? বেনিমাধব বলল, বাঙালি বই কি, আসল বাঙালি, কায়েতের ছেলে, কিন্তু ওর নাম বিদ্যে নয়। গলাটা খাটো করে, ও মস্ত বড় মানুষের ছেলে, নানান ফেরে পড়ে এখন গরিব হয়ে গেছে, তাই হোটেলে চাকরি করছে। ওর বাড়ি বোধহয়। চা ও কাটলেটের প্লেট নিয়ে বিদ্যাধর প্রবেশ করলো, আর হঠাৎ প্রচণ্ডভাবে উপর জুপুরে হাসতে আরম্ভ করলো। বেনিমাধব ফিরে দেখলেন বিদ্যাধর গলা ও মাথায় চারপাশে একটা কক্ষটার জড়াইয়ে একটা অদ্ভুত আকৃতি ধারণ করেছে। বেনিমাধব বলল কাছে গিয়ে খুব বিরক্তভাবে, এসব তোর কি হচ্ছে বিদ্যে? গলায় কম্ফোটার জড়িয়েছিস কেন? অত হাঁকছিসই বা কেন? বিদ্যাধর বলল, বেনির কানের কাছে মুখ লুয়ে, খবরদার বুড়ো খুড়ো, একটা কথা বলেছ কি এক কামড়ে তোমার কানটা কেটে দেবো, একেবারে ভুবনের মাসি হয়ে যাবে। যা করছি করতে দাও, কথাটা বলো না। বেনিমাধব বিহল হয়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বিদ্যে চা আর কাটলেট তরুণীর সামনে রাখলো। বিদ্যেধর বলল, আমি বিদ্যে, আমার সর্দি হয়েছে, হাঁচছি। তরুণী বলল, সর্বনাশ, আমার চায়ে হেঁচে দাওনি তো? বিদ্যেধর বলল, না না, চায়ে আমি হাঁচি না। তরুণী বলল, কিন্তু চা একেবারে তৈরি করে নিয়ে এলে কেন? আমি যে চায়ে চিনি খাই না। বিদ্যেধর বলল, খেয়ে দেখুন, চায়ে চিনি নেই। বলতে বলতে সে হাঁচতে হাঁচতে চলে গেল। তরুণী এক চুমুক চা পান করে অঙ্গুলি সংকেতকে বেনিমাধবকে ডাকলেন। বেনিমাধব নিকটে এলো। তরুণী বলল, দেখুন, আপনার এই চাকরটা বোধহয় পাগল। বেনিমাধব মাথা নেয়, না না, পাগল তো ছিল না, তবে আজ হঠাৎ কেমন ধারা যেন হয়ে গেছে। গলাটা খাটো করে বলল, আমার কান কামড়ে নেবে বলে ভয় দেখাচ্ছে। তরুণী বলল, সে কি, তবে তুই একেবারেই উন্মাদ? বেনিমাধব বলল, না না, উন্মাদ নয়, এই খানিক্ষণ আগে পর্যন্ত বেশ সহজভাবে কথা বলছিল, ওর কিছু একটা হয়েছে। তরুণী বলল, যদি উন্মাদ না হয় তাহলে নিশ্চয়ই অন্তর্যামী, নইলে আমি চায়ে চিনি খাই না, ও জানলো কি করে? বেনিমাধব চিন্তিতভাবে বলল, সত্যিই তো, জানলো কি করে? বিদ্যে, এদিকে আয়। তরুণী, থাক, ওকে আর ডাকবার দরকার নেই, ভালো ওয়েটাররা সাধারণত অন্তর্যামী হয়ে থাকে, ওতে আশ্চর্য হবার কিছু নেই। চাটা খেতে খেতে বলল, আচ্ছা, আপনার দোকানে তো অনেক লোক আসে যায়, আমি একজন লোককে খুঁজে বেড়াচ্ছি, তার সন্ধান দিতে পারেন? তারই খোঁজে আজ রেসকোর্সে যাচ্ছিলাম, সেখানে অনেক লোক যায়, যদি তার দেখা পাই। বেনিমাধব সম্মুখের চেয়ারে বসে বলল, কীরকম লোক তুমি খুঁজছো মা ঠাকুরন? তার বর্ণনাটা একবার দাও তো শুনি, তার নাম ধাম চেহারার একটা আন্দাজ দাও, দেখি যদি সে বেরিয়ে পড়ে। তরুণী বলল, নাম জেনে বিশেষ সুবিধা হবে না, কারণ সম্ভবত সে ছদ্মনামে বেড়াচ্ছে। যা হোক, কাজ চালানোর জন্য ধরে নেওয়া যাক তার নাম রণেন্দ্র সিং। বেনিমাধব বলল, কী নাম? রণেন্দ্র সিং? তরুণী, মনে করুন রণেন্দ্র সিং। কেন, এই ধরনের নাম কি আপনি আগে শুনেছেন নাকি? বেনিমাধব বলল, হ্যাঁ শুনেছি বলেই তো মনে হয়, তবে লোকটাকে যে চিনি সে কথা এখনো জোর করে বলতে পারছি না। লোকটার আর সব পরিচয়? তরুণী বলে, দেখুন, লোকটার পুরো পরিচয় দিতে গেলে একটা গল্প বলতে হয়। আপনার ওই চাকরটার মতো তারও একটা পাগলামির ছিট আছে। ইতিমধ্যে বিদ্যেধর হামাগুড়ি দিয়ে এসে তরুণীর চেয়ারের পেছনে বসেছিল, একাগ্র মনে কথাবার্তা শুনছিল। বেনিমাধব বলল, বলো মা লক্ষ্মী, তোমার গল্প, আজ দেখছি আমার রূপকথা শোনারই পালা। তরুণী বলল, রূপকথা? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার গল্পটা রূপকথার মতোই আশ্চর্য। তবে শুনুন, একটা গরিবের মেয়ে ছিল, ধরুন তার নাম মঞ্জুষা। বেনিমাধব বলল, হ্যাঁ ধরেছি, বলে যাও মা লক্ষ্মী। তরুণী বলল, মঞ্জুষা গরিবের মেয়ে, পরের গলগ্রহে অনেক দুঃখ পেয়ে সে মানুষ হয়েছিল, তাই যখন সে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখল, তখন মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো কারুর গলগ্রহ হবে না। যদি কোনো দিন অনেক টাকা পায় তবেই বিয়ে করবে, নচেত চিরদিন কুমারী থাকবে। কিন্তু অনেক টাকা পাবার কোনো আশাই তার ছিল না, কারণ ছোট ছোট মেয়েদের ক খ শিখিয়ে সে নিজের গ্রাসাচ্ছাদন করত, তাই চিরদিন মিশি বাবা হয়ে থাকবার সম্ভাবনাই ছিল তার বেশি। কিন্তু হঠাৎ একদিন এক রাজপুত্তর কোথা থেকে এসে মঞ্জুষার সঙ্গে ভাব করতে আরম্ভ করে দিল।
তার নাম রণেন্দ্র সিং। এরই কথা আপনাকে বলেছিলাম। বাইরের থেকে লোকটাকে সহজ মানুষ বলে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে একটা পাগল। মঞ্জুষার সঙ্গে তার খুব ভাব হয়ে গেল। দুজনে রোজ দেখা হতে লাগলো। তার সম্বন্ধে মঞ্জুষার মনের ভাব কি রকম হয়েছিল তা আমি বলতে পারি না, কিন্তু মনের ভাব যাই হোক, কোনো অবস্থাতেই যে সে তার প্রতিজ্ঞাটা ভুলবে না সেটা সে তিলমাত্র তাতে তার কোনো সন্দেহ ছিল না। তাই রণেন্দ্র সিং যেদিন তাকে বিয়ে করতে চাইল সেদিন সে রাজি হলো না। পরদিন মঞ্জুষা রাজপুত্রকে চিঠি লিখে জানিয়ে দিল কেন সে তাকে বিয়ে করতে পারবে না। চিঠি পেয়ে সেই রাজপুত্র একটা অদ্ভুত কাজ করল। নিজের ধন রত্ন রাজ্যপাট সমস্ত মঞ্জুষার নামে দানপত্র করে দিয়ে কোথায় যেন একটা নিরুদ্দেশ হয়ে গেল। বেণীমাধব বলল, তারপর? তরুণী বলতে আরম্ভ করলো, তারপর আর কি? মঞ্জুষা পাগলা রাজপুত্রকে দেশান্তর খুঁজে বেড়াচ্ছে। বেণীমাধব বলল, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, মেয়েটা রাজপুত্রের টাকা কড়ি সব নিল? তরুণী বলল, হ্যাঁ নিল। বেণীমাধব বলল, নিতে তার একটুও বাঁধল না? হাত পুড়ে গেল না? তরুণী বলল, না, হাত পুড়ে গেল না। তার অধিকার ছিল বলেই সে নিয়েছিল, নইলে সে নিত না। বেণীমাধব বলল, কী অধিকার? তরুণী কিছুক্ষণ নীরব থেকে হেঁট মুখে বোধহয় বলল, ভালোবাসার অধিকার। বেণীমাধব বলল, বুঝলুম না। তরুণী মুখটা তুলে, যাকে মঞ্জুষা ভালোবাসে, যাকে মনে মনে স্বামী বলে বরণ করেছে, তার সম্পত্তিতে তার অধিকার নেই কে? বেণীমাধব কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলো। কিন্তু আরেকটা কথা, মেয়েটা কি আরেকজনকে বিয়ে করেনি? একটা মাতাল লম্পট বদমাইশকে? তরুণী বলে, মিথ্যে কথা। মঞ্জুষা তার কুমারী হৃদয়ের সমস্ত ভালোবাসা নিয়ে তার সেই রাজপুত্রকেই খুঁজে বেড়াচ্ছে। ভগবান তাকে অনেক টাকা দিয়েছেন, সে এখন ইচ্ছে করলেই বিয়ে করতে পারে, কিন্তু সে তার রাজপুত্র ছাড়া তো আর কাউকে চায় না। বিদ্যে সহসা সামনে এলো, কিন্তু যে লিকলিকে চেহারা, ঘাড় ছাঁটা চুল, সোয়েটার পরা লোকটাকে মঞ্জুষা দোতলার সামনে দাঁড়িয়ে চুমু খাচ্ছিল, সে লোকটা তবে কে? তরুণী বলে, মিথ্যে কথা। মঞ্জুষা আজ পর্যন্ত কোনো পুরুষকে চুমু খায়নি। বিদ্যাধর বলল, তবে সে কে? তরুণী বলল, সে আমার বন্ধু রমলা, আমরা দুজনে একই স্কুলে পড়তাম। রমনা চুল শৃঙ্খল করা। বিদ্যে বলে, হ্যাঁ। ললাটে সে তার কপালে করাঘাত করতে লাগলো। ও মঞ্জু! তরুণীর হাতটা ধারণের চেষ্টা করলো। তরুণী বেণীমাধবকে বলল, আপনার চাকরি তো ভারী অসভ্য মেয়ে মানুষের হাত ধরে। বেণীমাধব হুঙ্কার দিয়ে বলল, বিদ্যে, শিগগিরই হাত ছেড়ে দে বেয়াদব। বিদ্যে বলল, কক্ষটার ও টুপি খুলতে খুলতে, খুড়ো জলদি ভাগো, রান্নাঘরে গিয়ে ঘোলের শরবত খাওগে, নইলে দুটো কানই তোমার কামড়ে আমি শেষ করে দেবো, কিচ্ছু থাকবে না। মঞ্জু, কখন ছিঁড়তে পারলে? মঞ্জু চোখে জল এনে বলল, দেখবা মাত্র। মুখ বিকৃতি করে কি আমাকে ফাঁকি দিতে পারো? জানো না, দাঁত খিঁচিয়ে কেউ কেউ নিজের সত্যিকার পরিচয় দিয়ে ফেলে। রণেন্দ্র বলল, মঞ্জু, বড় ভুল করে ফেলেছি, সত্যি আমি পাগল। মঞ্জু বলল, কি বলে বিশ্বাস করলে? এতটুকু আস্থা নেই? এই তোমার ভালোবাসা? রণেন্দ্র বলল, মঞ্জু, এইবারটা মাফ করো, বলো তো খুড়োর টেবিলের ওপর 200 বার আমি নাক্ষর দিচ্ছি। মঞ্জু বলল, থাক, একে তো পাগল, তার উপর যদি নাকটা আবার ঘষে মুছে যায় তাহলে তো আমি কি নিয়ে ঘর করব। রণেন্দ্র বলল, মঞ্জু, এখনই বলছিলে আজ পর্যন্ত কোনো পুরুষকে চুমু খায়নি, তা সে ত্রুটি এই বেলা সংশোধন করে নিলে হতো না? বেণীমাধব বলে, এই খবরদার, বুড়ো মানুষের সামনে বেয়াদপি করো না, আমাকে আগে রান্নাঘরে যেতে দাও। যেতে যেতে, কিন্তু বিদ্যে, তুই তো তোর রাজকন্যা নিয়ে আজ নয় কাল চলে যাবি, আর এই বুড়োটার কি দশা হবে? রণেন্দ্র বেনির পিঠটা চাপড়ে, ভেবো না খুড়ো, আমিও যে পথে তুমিও সে পথে। মঞ্জুর অনেক টাকা, আমাদের দুজনকে অনায়াসে পুষতে পারবে। বাইরে বউ মটরের আগমনের শব্দ শোনা গেল। বেণীমাধব উঁকি মেরে বললে, ওই রে, সব ছোঁড়াছড়িগুলো একসঙ্গে এসে পড়েছে রে, কিছু যে তৈরি নেই, কী হবে বিদ্যে? রণেন্দ্র বলল, কোচ পড়াও নেই খুড়ো, আজ আমরা দুজনে কাজ করব। মঞ্জু তৈরি করবে, আমি পরিবেশন করব। কি বলো মঞ্জু?
হ্যাঁ, মনে করো এটা তোমার আইবুড়ো ভাতের ভোজ। মঞ্জু সলজ্জে ঘাড় নাড়ল। একদল তরুণ তরুণী কল কোলাহল করে ঢুকে পড়ল। সকলের উপবেশন, খাদ্য পানীয়ের সব ফরমাস। হঠাৎ একজন তরুণ এক হাতে এক গোছা নোট তুলে ধরে আন্দোলিত করতে করতে গান ধরল, আর সকলে কেউ গলা মিলিয়ে কেউ বা হাততালি দিয়ে তাতে যোগ দিল। বেড়ালের ভাগ্যে ছেড়ে ছেড়ে আজ শিখে ট্রালা ট্রালা, খুঁড়ো ডিয়ার খুঁড়ো, ইচ্ছে হচ্ছে নাকি দিগবিতে ট্রালা ট্রালা। আইসক্রিমে ভরিয়ে নিয়ে পেট, বিয়ে করবো আজ রাত্রিরেই প্রাণের পেয়সী। খুঁড়ো ডিয়ার খুঁড়ো, লা 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 লা। সবাই মিলে আনন্দ করতে লাগলো। এই মজার গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আপনজনদের। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।